ঘুম থেকে উঠে এই জিম করবেট গল্পের শেষ পর্ব যখন চোখের সামনে দেখছি, মনে হচ্ছে আজকেই কেন শেষ। কিন্তু এগিয়ে তো চলতে হবেই। লাইফ কোনো দিন থেমে থাকে না। আজকের পর্বে আমরা এক্সপ্লোর করব ঢিকালাজনের আনাচে কানাচেগুলো মর্নিং সাফারিতে। আর তারপর আমরা জিম করবেট থেকে এক্সিট করে রওনা দেব নৈনিতালের উদ্দেশ্যে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 30th ডিসেম্বর। এখন বাজছে ঘড়িতে সকাল 6:35। আমরা রেডি একদম সকাল সকাল উঠে পড়েছি আজকে, এই আশাতে যে একদম আর্লি মর্নিং ফার্স্ট সাফারি আমাদের যদি বেরোয়, কোনোভাবে যেন কোনো সাইটিং মিস না হয়। এখন কিন্তু আলো ফোটেনি, পেছনটা দেখুন আমার অন্ধকার। একটু পরেই আলো ফুটবে, আলো ফুটলে আমাদের গ্যারেলের গেট ওপেন হয়ে যাবে। গেট ওপেন হলেই আমরা ফার্স্ট জিপ আজকে বেরোবো। এখানকার কিন্তু রেস্টুরেন্টের স্টাফেরা খুব ভালো। কালকে রাত্রে মেয়ে ডিনার করেনি, ওর শরীরটা ঠিক ছিল না, তো ওর জন্য একটু ব্রেকফাস্ট প্যাক করিয়ে নেব। তো বলে রেখেছিলাম আমি স্যান্ডউইচ অমলেট ওরা প্যাক করিয়ে দিয়ে দেবে। আর এখন আমি চায়ের অর্ডার করলাম, চা বানাচ্ছে, চা বানিয়ে দিচ্ছে। দেন আমরা চা খেয়ে এক্ষুনি বেরোবো। 6:45-এ আমাদের সাফারি স্টার্ট হবে। সকালের মর্নিং সাফারি উইন্টারের সময় 6:45-এ স্টার্ট হয় আর 10:45-এ শেষ হয়। আজকের আমাদের টার্গেট হচ্ছে যে আমরা 10:45-এ গ্যারেলে আবার ফিরে আসবো, কারণ আজকেই আমাদের চেক আউট। এসে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নেওয়া হয়েছে। এসে ব্রেকফাস্ট করে আমরা 11টা 10-15 করে আবার ধানগাড়ি গেটের দিকে এগোবো। এই মুহূর্তে আমরা যাচ্ছি আবার ডিকালার রেস্ট হাউসের কাছে, তার আশপাশটা এক্সপ্লোর করব। যদি কিছু ভালো সাইটিং পাওয়া যায়, বাঘ দেখতে পাবো কি না জানি না, তবে আশা করছি যে কিছু ভালো সাইটিং হবে। তো সেই আশা নিয়ে আমরা বেরোবো। যেরকম বললাম, আমি চায়ের অর্ডার করেছিলাম, গরম গরম চা দিয়ে গেল। এখানে চায়ের ফ্লাস্কের মধ্যে চা রাখা আর 2টা কাপ। আমরা এখন চা খাবো। চা খেয়ে যখন ডাক পড়বে, গেট ওপেন হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। আর একটা কথা বলি, এখানে কিন্তু যখন এন্ট্রি হয় ফরেস্টের মধ্যে একটা গার্বেজ ব্যাগ দেয়, সেই ব্যাগটা সবসময় রাখতে হয়। সেই ব্যাগের মধ্যেই সব যত নোংরা বা প্লাস্টিক বলুন সব কিছু আমরা ওখানেই ডাম্প করি। এবং যখন আমরা ধানগাড়ি গেট দিয়ে এক্সিট করব, ওই গার্বেজ ব্যাগটা কিন্তু ওদেরকে হ্যান্ড ওভার করতে হবে, নাহলে কিন্তু ওদের কোনো ফাইন লাগে। তো ওই ব্যাগটা কিন্তু সবসময় সাথে রাখবেন। যখনই কোনো আইটেমস ফেলছেন, প্লিজ ফরেস্টকে নোংরা করবেন না, সেটা করার আমাদের কোনো অধিকার নেই। সব নোংরা যেন ওই গার্বেজ ব্যাগের মধ্যেই রাখবেন। যখনই আসবেন, গার্বেজ ব্যাগের মধ্যে সব কিছু নোংরা কালেক্ট করে যখন আমরা গেট এক্সিট করব, তখন ওই ব্যাগটা ওদেরকে জমা করে দিতে হয়। তো চলুন চাটা খাওয়া যাক। চাটা খেয়ে নিয়ে দেন বেরোবো। আমরা রেডি, আমাদের জিপ পেছনে দাঁড়িয়ে আছে। আমরা এবারে জিপে করে জাস্ট উঠবো। আর আমাদের টিমের সবাই রেডি হয়ে গেছে, রেডি হয়ে দাঁড়িয়ে সবাই ঠান্ডার মধ্যে সব ইকুইপমেন্টস পরে এখন সবাই দাঁড়িয়ে আছে। আর আমাদের ফাহিমজি, যিনি আমাদের ঘোরাচ্ছেন জঙ্গলটা, ফাহিমজিও আসছেন। ফাহিমজি চা কমপ্লিট করে নিয়েই দেন আমরা বেরোবো হচ্ছে জিম করবেট ভ্রমণ করতে। চা দিয়ে গলা ভিজিয়ে আর মনের ভেতর এক উত্তেজনা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই মর্নিং সাফারিতে। কিছুটা পথ এগিয়েই আবারও আমরা আজকে সকালে দেখতে পাই বাঘের পাগ মার্কস। জঙ্গল সাফারিতে প্রত্যেককেই একটু সতর্ক থাকতে হয় আর খেয়াল রাখতে হয় এরকম পাগ মার্কস, তার সাথে জঙ্গলে কোনো কল হচ্ছে কিনা, যেগুলো ফলো করে আমরা অনেক সময় বন্যপ্রাণী দেখতে পাই। সারাবদুলি রেস্ট হাউস থেকে একটু এগিয়েই পরে হচ্ছে হাই ব্যাংকস, যেখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায় আর এখানে অনেক সময় ভালো সাইটিংও হয়। হাই ব্যাংকসের ওপর থেকে ক্যামেরা নিয়ে খুঁজে দেখছিলাম কিছু পাওয়া যায় কিনা, কিন্তু দুর্ভাগ্য মতন জঙ্গল তখন একদম শান্ত, কোনো মুভমেন্ট ছিল না। কিছুটা পথ এগিয়ে দেখি কিছু জিপ দাঁড়িয়ে আছে, তার মানে কিছু বন্যপ্রাণীর মুভমেন্ট হচ্ছে।
সামনে গিয়ে দেখি ওটা হচ্ছে খালিজ ফিজেন্টস। আমাদের জম্মু ও কাশ্মীরের রাষ্ট্রীয় পাখি হচ্ছে এই খালিজ ফিজেন্টস। আর এই মুহূর্তে এই খালিজ ফিজেন্টসগুলো ব্যস্ত খাওয়ার খুঁজতে। কিছুটা পথ চলেই আমরা হাতির ডাক শুনতে পাই, কিন্তু পরিষ্কার করে দেখতে পাচ্ছিলাম না ঠিক কোথায়। তবে কিছুক্ষণ অপেক্ষা করার পর এই পাশের গ্রাসল্যান্ডে হাতির একটা ছোট্ট দল যাচ্ছে বোঝা যায়। এই তাদের মধ্যে কয়েকজনের ভিডিও আমি করতে পেরেছিলাম। সাধারণত ফিমেল হাতিরা বেশিরভাগ সময় ফ্যামিলি নিয়ে একসাথে থাকে। মেল হাতিরা একটু বয়স হয়ে গেলেই ওরা কিন্তু অনেক সময় আলাদা হয়ে যায়, একা থাকে বা অন্য মেল হাতিদের সঙ্গে একসাথে থাকে। এই মুহূর্তে আমার সামনে এই ছোট্ট বাচ্চা হাতিটা তার মায়ের পেছন পেছন যাচ্ছে। আর এরা হচ্ছে আমাদের সবচেয়ে বৃহত্তম লিভিং ল্যান্ড অ্যানিমেলস, এশিয়ান এলিফ্যান্টস। আমার পার্সোনালি যেটা সাফারি করে মনে হয়েছে, আফটারনুন সাফারির থেকে মর্নিং সাফারিতে সাইক্লিং হওয়ার চান্সেস অনেকটা বেশি থাকে, কারণ বন্যপ্রাণীদের মুভমেন্ট অনেকটা বেশি হয় সকালের দিকে। এরপর আমরা এগিয়ে চলি রামগঙ্গা নদীর পাড়টা চেক করতে, যেখানে ব্রিজ বানানোর কাজ চলছে। জঙ্গল তখন একদম শান্ত, কোনো বন্যপ্রাণীর মুভমেন্ট নেই। রামগঙ্গা নদী নিজের মতন বয়ে চলেছে, আর সামনের ল্যান্ডস্কেপটা দুর্দান্ত। সারাদিন যেন এখানে বসেই কাটিয়ে দেওয়া যায়। এরপর আমরা এগিয়ে চলি ঢিকালা এফআরএচ এর আশপাশটা ঘুরে দেখতে, যদি ওখানে কোনো মুভমেন্ট হয়। কিছুটা পথ চলেই আমরা এই গ্রাসল্যান্ডের ভেতর থেকে হাতির ডাকের আওয়াজ পাচ্ছিলাম, আর ভালো করে লক্ষ্য করাতে আমরা এই একজোড়া হাতিকে খুঁজে পাই। তখন এই দুটো হাতি নিজেদের মধ্যে কথা বলছে আর গাছের ডাল ভেঙে খাবার সংগ্রহ করার চেষ্টা করছে। হাতি হলো বৃহত্তম জীবন্ত স্থলপ্রাণী। আমাদের পৃথিবীতে 3টি জীবন্ত প্রজাতির হাতি পাওয়া যায়: আফ্রিকান বুশ এলিফ্যান্ট, আফ্রিকান ফরেস্ট এলিফ্যান্ট, আর আপনাদের চোখের সামনে এশিয়ান এলিফ্যান্ট। কিছুটা পথ এগিয়ে আমরা গ্রাসল্যান্ডের মধ্যে এই সাম্বার ডিয়ারটাকে খুঁজে পাই, যে নিজের মনে সকালের ব্রেকফাস্ট সারছে। সাম্বার ডিয়ারটিকে দেখে আমরা এগিয়ে চলি সাম্বার রোডের দিকে, কিছু মুভমেন্ট হচ্ছে কিনা চেক আউট করতে। সাম্বার রোডের বিশেষত্ব হচ্ছে এখানকার ল্যান্ডস্কেপ এতটা সুন্দর, আর তার সাথে কিছু না কিছু বন্যপ্রাণী আপনারা ঠিক এখানে দেখতে পাবেন। একদম প্রথমে আমি ক্যামেরাবন্দি করতে পারি এই কুমিরটিকে, যে রামগঙ্গা নদীতে সাঁতরে যাচ্ছিল। আগের দিন কুমির ডাঙায় দেখলাম, আর আজকে জলে। তার পাশেই আমরা দেখতে পাই এই ইগ্রেট পাখিটিকে। আমরা এই ধরনের ইগ্রেট পাখিকে সুন্দরবনের জঙ্গলেও দেখেছি। যদি আপনারা সুন্দরবনের ব্লগটি না দেখে থাকেন, আমি আই বাটন লিংক দিয়ে রাখলাম। এই মুহূর্তে এই ইগ্রেট পাখিটি খাদ্যের সন্ধানে মাছ ধরার চেষ্টা করছে। আস্তে আস্তে আমাদের মর্নিং সাফারির সময় ফুরিয়ে আসছিল, আর সেই মাথায় রেখে আমরা গ্যারাল ফরেস্ট রেস্ট হাউসের দিকে এগোনো শুরু করি। ফেরার পথে আমরা দেখতে পাই এই বুলবুল পাখিগুলোকে, আর এদেরকে রেড ভেন্টেড বুলবুল বলে জানা যায়। এরপর শুধু এই জঙ্গলের সৌন্দর্যকে অনুভব করতে করতে আর এই আশেপাশে যত হরিণ দেখতে পাচ্ছিলাম তাদের টাটা বলতে বলতে গ্যারালের দিকে এগোচ্ছিলাম।
আমাদের মর্নিং সাফারিও এন্ড হয়ে গেল। আপনাদেরকে দেখালাম কি কি আমরা জন্তু জানোয়ার দেখতে পেয়েছি, কিন্তু বাঘ বা লিওপার্ড আমরা এবারে দেখতে পাইনি। আমাদের লাক ভালো ছিল না, প্লাস লাস্ট 1.5 দিন ধরে কিন্তু বাঘ দেখতে পাওয়া যায়নি, স্পেশালি পার্টিকুলারলি যে টাইমে আমরা বেরিয়েছিলাম। তো কিছু করার নেই, আমাদের এখন গ্যারেলে ঢুকলাম। গ্যারেলে ঢুকে এখন আমাদের চেক আউট হবে, ব্রেকফাস্ট করে নিয়ে দেন আমরা এবারে চেক আউট করবো। আমরা গ্যারেল রেস্ট হাউসে ফিরে এসেছি। আমরা অনেক জন্তু জানোয়ার সকালে দেখলাম, বাট বাঘের খোঁজ পেলাম না। অর্ডার দেওয়া হলো ব্রেকফাস্ট আসছে ম্যাগি এবং পুরি ভাজি। ব্রেকফাস্ট খেয়ে আমাদের লাগেজ সব গোছানোই আছে, সকালেই সব লাগেজ গুছিয়ে আমরা বেরিয়েছিলাম মর্নিং সাফারি করতে। খাওয়া দাওয়া করে নিয়ে দেন আমরা ধানগাড়ি গেটের দিকে এগোবো। আমরা চেক আউট করবো, চেক আউট করে ধানগাড়ি গেট থেকে বেরিয়ে দেন রামনগর যাব। ওখান থেকে আমাদের গাড়ি ওয়েট করবে আমাদের নৈনিতাল যাওয়ার জন্য। এবারের মতন জিম করবেটকে এখানেই বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়ব নৈনিতালের উদ্দেশ্যে। জিম করবেট থেকে বেরিয়ে আমরা এসেছিলাম রামনগর। ওখানে আমরা গাড়ি চেঞ্জ করি, সেই গাড়িতে উঠে আমরা এই পথ ধরে রওনা দিই নৈনিতালের উদ্দেশ্যে। নৈনিতালের দূরত্ব রামনগর থেকে ছিল প্রায় 63 কিলোমিটার মতন, আর আমাদের সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা। এই আঁকাবাঁকা জিগজ্যাগ নৈনিতাল রোড হয়ে এগিয়ে চললাম আমরা নৈনিতাল শহরের উদ্দেশ্যে। যদি এই পথ ধরে আসেন তাহলে আমি রেকমেন্ড করব যাদের পাহাড়ি রাস্তায় মাথা ঘোরায় বা গা গোলায়, খাওয়া দাওয়া ঠিকঠাক করে উঠবেন এবং প্রয়োজনে ওষুধও খেয়ে নিতে পারেন, কারণ এখানে কিন্তু রাস্তার যথেষ্ট টার্ন আছে এবং অনেকটাই উচ্চতায় আমাদেরকে উঠতে হবে। নৈনিতাল গাড়ি করে যাওয়ার পথেই অনেকগুলো ঘোরার পয়েন্ট পড়বে, সেগুলো আপনারা সেই মুহূর্তে ঘুরে দেখে নিতে পারেন, বা হাতে যদি সময় থাকে পরে একদিন গাড়ি করে এসে দেখে নিতে পারেন। আমরা এখন নৈনিতাল এসে পৌঁছেছি। রাত্রেবেলা তো বেশ ঠান্ডা থাকছে, হোটেলের লোকজন বলল। আমরা এই হোটেলে আছি, দ্য পাইনউড নৈনিতালে। এখানে আমরা চেক ইন করলাম, এখন একটুখানি রেস্ট নেব, ফ্রেশ ট্রেশ হয়ে দেন আমরা নৈনিতালটাকে সন্ধ্যেবেলা বা বিকেলবেলা এক্সপ্লোর করতে বেরোবো এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব সব ডিটেলস এবং আপনাদেরকেও আমাদের সঙ্গে ঘোরাবো। আমরা হোটেলে চেক ইন করলাম, এটা এক্স্যাক্টলি হোটেল বলবো না, পাইনউড নৈনিতাল, এটা 1 BHK অ্যাপার্টমেন্ট। আপনাদের রুমটা দেখাবো। আমরা রুম পেয়েছি হচ্ছে 3B। একদম ঢুকেই রাইট সাইডে হচ্ছে কিচেন, খুব সুন্দর ডেকোরটা। কিচেনের মধ্যে সব কিছু অ্যামেনিটিস আছে, ফ্রিজ, মাইক্রোওভেন, প্লেটসও আছে খাবার দাবারের, সুন্দর করে সাজানো। গরম জলের ব্যবস্থা আছে এখানে, সুন্দর কাপগুলো রাখা, কফি স্যাশে, তারপরে চা, দুধ সব রাখা। এখানে সুন্দর একটা ছোট্ট বারান্দা আছে, বাট যিনি ওনার উনি বললেন যেন খুব সাবধানে বাঁদর ঢুকে যেতে পারে। বাইরেটা হচ্ছে এখানে সুন্দর বসার জায়গা। আমার মেয়েকে দেখছেন বসে এখন চিপস খাচ্ছে, এবং তার সাথে কিন্তু এই প্রত্যেকটা জিনিস কমপ্লিমেন্টারি দিয়েছে অ্যাজ আ ক্রিসমাস গিফট ওরা বলল। এখানে টিভি দিয়েছে, একটা মিরর দেওয়া এখানে, অ্যান্ড এটা হচ্ছে মেন রুম। বেডরুমে ঢুকে সুন্দর একটা টেবিল, এখানে একটা কাবার্ড আছে, ওখানেও একটা বসার জায়গা আছে, এবং আমি নিচে একটা এক্সট্রা বেড নিয়েছি বলে বেডটা মাটিতে লাগানো হয়েছে, অ্যান্ড একটা কিং সাইজ বেড। এদিকেও কিন্তু সুন্দর ভিউ আছে, আমি চেক করলাম। আর এদিকে একটা ছোট্ট বারান্দাও আছে, এদিকে কিন্তু হিল ভিউ দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর। আর এদিকেও একটা ছোট্ট বারান্দা, যেটা কি বারান্দা নয়, আয়নাটা আছে এদিকে, কাঁচ দেওয়া পুরো জায়গাটা, এবং এখান থেকে কিন্তু পাশের হোটেলটা দেখতে পাওয়া যায়। আর এরপর হচ্ছে বাথরুমটা দেখাবো। রুমের ডেকোর কিন্তু খুব ভালো, খুব সুন্দর। প্লাস বাথরুমে যাওয়ার আগে দেখাচ্ছি হচ্ছে এখানে রুম হিটারও দিয়ে দিয়েছে, রাত্রেবেলা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি থাকছে বলল। এখন বাথরুমটা দেখাই আপনাদের। বেসিন, পট আছে ক্লিন, এখানে সব সাবান, সোপ ডিটেলস, সোপস এবং সব শ্যাম্পু ট্যাম্পু সব দিয়েছে।
আর গিজার লাগানো এবং সুন্দর স্নান করার জায়গা, ওয়েল নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দর। রুমের ডেকোরটা আমি বলবো বেশ সুন্দর, এবং লাইটস ফাইটসগুলো খুব ভালো করে লাগানো আর খুবই নিট অ্যান্ড ক্লিন। এই হোটেলটা আমি কী করে বুক করেছি বা এই 1 BHK অ্যাপার্টমেন্ট আমি কী করে বুক করেছি এর ডিটেলস আমি শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে। আর এখানে আমরা 2 দিন থাকবো, 2 দিন থেকে দেন আমরা 1 তারিখ চেক আউট করে দেন আমরা দিল্লি ব্যাক করব। তো এখন আমরা ফ্রেশ হব, রেস্ট নেব, খাওয়া দাওয়া করব। আর একটা কথা বলি, এই পার্টিকুলার জায়গাতে কিন্তু হোটেল মানে নর্মাল হোটেলে যেরকম খাওয়া দাওয়া পাওয়া যায় সেগুলো পাওয়া যায় না, কিচেন নেই, বাট ব্রেকফাস্ট ওরা দিয়ে দেবে। ব্রেকফাস্ট আমার কমপ্লিমেন্টারি দেওয়া ছিল, যেহেতু এখানে খাওয়ার আলাদা করে জায়গা করা নেই, রুমের মধ্যেই ওরা ব্রেকফাস্ট সার্ভ করে দেবে সকাল 8টা থেকে 10টার মধ্যে। আর বাইরে থেকে খাবার আনাতে পারি, জোম্যাটো সুইগি করতে পারি, যেটা আমি এখন করব, করে ফ্রেশ ট্রেশ হবো, স্নান টান করবো, দেন খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বিকেলে নৈনিতালটা ভ্রমণ করতে বেরোবো। আজকের পর্ব এখানেই শেষ করব। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এতে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেল সুস্মিতস জার্নিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।